আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষাত প্রবর্তিত ক্লাস 9-এর হিস্ট্রি চ্যাপ্টার 2 বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদের থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু দেখা যায় সমস্ত স্কুলগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলোই আসে পার্টিকুলার। আর এই কোশ্চেনগুলোর বাইরে কিন্তু কোশ্চেন হবে না, তার কারণ এই কোশ্চেনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে রেডি করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিছু কয়েকটা স্কুলের 9-এর প্রশ্নপত্র দেখেই কিন্তু এই কোশ্চেনগুলো করা হয়েছে। তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর তার সঙ্গে বলে রাখি, অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবে, কারণ তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য এবং থার্ড সামেটিভের জন্য এই কোশ্চেনগুলোই কিন্তু খুবই হেল্পফুল হবে। আর এর বাইরে থেকে কোনো কিন্তু কোশ্চেন হবে না। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? না, ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপে এক অতি সাধারণ পরিবারে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। 2 নম্বর কোশ্চেন বলছে, বিপ্লবের সন্তান কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন কিন্তু বিপ্লবের সন্তান। 3 নম্বর কোশ্চেন, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন কবে? 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন। 3 নম্বর কোশ্চেন, নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। 4 নম্বর কোশ্চেন, ফ্রান্স কনসুলেট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? ফ্রান্স কনসুলেট শাসন ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেন নেপোলিয়ন বোনাপার্ট। 5 নম্বর কোশ্চেন, কনসুলেট শাসন ব্যবস্থায় কতজন কনসাল ছিলেন? কনসুলেট শাসন ব্যবস্থায় 3 জন কনসাল ছিলেন। 6 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যায়, কনসুলেট শাসন ব্যবস্থার 3 জন কনসাল কারা? কনসুলেট শাসন ব্যবস্থায় 3 জন কনসাল ছিলেন কিন্তু 1 নম্বর হচ্ছে নেপোলিয়ন, 2 নম্বর আবেসিয়াস এবং রজার ডুকোস ছিলেন কিন্তু 3 নম্বর কনসাল। ফ্রান্সে কনসুলেটের শাসন ব্যবস্থায় প্রথম কনসাল ছিলেন কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট। 8 নম্বর কোশ্চেন কি বলছে, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত হন? অ্যান্সার দেখো, নেপোলিয়ন প্রথমে কিন্তু 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হন। 9 নম্বর কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন? 1802 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্য কিন্তু কনসাল নিযুক্ত হন। 10 নম্বর কোশ্চেন কি বলছে, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন? অ্যান্সার দেখো, নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে নিজেকে কিন্তু ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করে। 1 নম্বর কোশ্চেন বলছে, কোন সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয়? 1799 খ্রিস্টাব্দে প্রবর্তিত সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয়। 12 নম্বর কোশ্চেন, ফরাসি বিপ্লবের চতুর্থ সংবিধান কোনটি? 1799 খ্রিস্টাব্দে প্রবর্তিত হলেট শাসনের সবিনয় ব্রাসি বিপ্লবের চতুর্থ সংবিধান নামে কিন্তু পরিচিত। 13 নম্বর কোশ্চেন বলছে, ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইতিহাসে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। 14 নম্বর কোশ্চেনটা দেখে নেব, কাউন্সিল অফ 5 হাতের সভাপতি কে ছিলেন? কাউন্সিল অফ 5 হাতের সভাপতি ছিলেন কিন্তু নেপোলিয়নের ভাতা লুসিমেন্ট। 15 নম্বর কোশ্চেন, শ্যাম্পো কর্মী সহি হিটস যে স্বাক্ষরিত হয়, শ্যাম্পো কর্মী ও যুদ্ধ বা হিটস যে স্বাক্ষরিত হয় কিন্তু 1797 খ্রিস্টাব্দে। 16 নম্বর কোশ্চেন, পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে কিন্তু পিরামিডের যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। 17 নম্বর কোশ্চেন, পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পিরামিডের যুদ্ধ কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। নীল নদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? নীল নদের যুদ্ধ হয়েছিল 1718 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। 19 নম্বর কোশ্চেনটা তাই দেওয়া আছে, নীল নদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নীল নদের যুদ্ধ কিন্তু এটা একটু কারেকশন করে নেবে, নীল নদের যুদ্ধ হবে, এটা যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। 20 নম্বর কোশ্চেন, নীল নদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন? নীল নদের যুদ্ধে কিন্তু ইংল্যান্ডের সেনাপতি ছিলেন নেলসন। 21 নম্বর কোশ্চেন হচ্ছে, নীল নদের যুদ্ধে কে জয়লাভ করেন? নীল নদের যুদ্ধে কিন্তু ব্রিটিশ সেনাপতি নেলসন জয়লাভ করেন। 22 নম্বর কোশ্চেন, ইটালির জনগণ নেপোলিয়নকে কেন মুক্তিদাতা জার বলেছিলেন? না, অস্ট্রিয়ার শাসন থেকে ইটালিকে মুক্তি করার জন্য কিন্তু ইটালির জনগণ নেপোলিয়নকে কিন্তু মুক্তিদাতা জার বলেছিলেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে রাখবে। 23 নম্বর কোশ্চেন, ইউনিভার্সিটি অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ইউনিভার্সিটি অফ ফ্রান্স 1808 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা গরবাট স্বাক্ষর করেন? 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে কিন্তু ধর্মীয় মীমাংসা চুক্তিবার্তাটি স্বাক্ষর করেন।
25 নম্বর কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? নেপোলিয়ন ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। 26 নম্বর কোশ্চেন, কোড নেপোলিয়ন নামকরণ করা হয় কত খ্রিস্টাব্দে? কোড নেপোলিয়ন নামকরণ করা হয় কিন্তু 1807 খ্রিস্টাব্দে। 27 নম্বর কোশ্চেন দেখে নেব, কোড নেপোলিয়নের মূল লক্ষ্য কী ছিল? কোড নেপোলিয়নের মূল লক্ষ্য ছিল কিন্তু সমগ্র ফ্রান্সে একটি সাধারণ আইনবিধির প্রচলন। 28 নম্বর কোশ্চেন, কোড নেপোলিয়নে কটি ধারা আছে? কোড নেপোলিয়নে কিন্তু মোট 2287টি ধারা আছে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2287টি ধারা আছে। 29 নম্বর কোশ্চেন বলছে, কেন নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? না, নেপোলিয়ন আইনবিধি সংকলন করেছিলেন বলে কিন্তু দ্বিতীয় জাস্টিনিয়ান কিন্তু বলা হয়। 30 নম্বর কোশ্চেন দেখে নেব, লিজিয়ন অফ অনার কি? লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত সম্মান বা উপাধি। 31 নম্বর কোশ্চেন বলছে, কে বলেছিলেন আমি বিপ্লব? আমি বিপ্লব এই কথাটি বলেছিলেন কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট। আর ফার্স্ট চ্যাপ্টার দেখেছি আমি রাষ্ট্র বলেছিল চতুর্দশ লুই। 32 নম্বর কোশ্চেন, কে বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী? নেপোলিয়ন বলেছিলেন কিন্তু আমি বিপ্লবের ধ্বংসকারী। 33 নম্বর কোশ্চেন, ম্যারেঙ্গের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1800 খ্রিস্টাব্দে কিন্তু ম্যারেঙ্গের যুদ্ধ হয়। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কন্টিনিউ পড়াটা চালিয়ে যাও, কারণ তোমাদের দেখতে দেখতে 1 মাস কেটে গেল, আর তো 2 মাস চলে গেলেই এপ্রিলের ফার্স্ট উইকের থেকেই এক্সাম শুরু হয়ে যায় সকল স্কুলগুলোতে। এক্সাম চলতে থাকে তোমার ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, এই কীরকম সময়গুলোতে এক্সাম কিন্তু চলতে থাকে। তাই অবশ্যই তোমরা পড়াশুনো চালিয়ে যাও, আর প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখলে কী হবে, তোমরাই চাপ মুক্ত হবে, আর তোমাদের দেখবে এক্সামের সময় তোমরা অনেকটাই অ্যাডভান্টেজ পাবে যারা এখন ফাঁকি দিচ্ছে তাদের তুলনায়। তাই অবশ্যই এই কোশ্চেনগুলো এবং যে স্যার বা ম্যামের কাছে পড়ছো সেই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। 34 নম্বর কোশ্চেন বলছে, ম্যারেঙ্গার যুদ্ধ কাদের মধ্যে হয়? না, ম্যারেঙ্গার যুদ্ধ হয় ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। 35 নম্বর কোশ্চেন, হোহেন লিভেনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কবে সংঘটিত হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে এটি সংঘটিত হয়েছিল, ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত হয়েছিল এই যুদ্ধ। 36 নম্বর কোশ্চেন, লুনেভিলের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? না, লুনেভিলের সন্ধি 1801 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। 37 নম্বর কোশ্চেন, লুনেভিলের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? লুনেভিলের সন্ধি কিন্তু ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। 38 নম্বর কোশ্চেন, অ্যামিয়ান্সের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? অ্যামিয়ান্সের সন্ধি কিন্তু 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। 39 নম্বর কোশ্চেন কী বলছে, ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট কিন্তু 1793 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, তোমরা তো ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করেছো, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক যেটা ছিল, ফরাসি বিপ্লব কবে হয়? এই কোশ্চেনটা অবশ্যই তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে। কমেন্টে এই কোশ্চেনটা জানাবে, ফরাসি বিপ্লব কবে হয় এবং প্রজাপতি রাজা কাকে বলা হয়? এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আশা রাখছি যে সবাই জানাবে, অবশ্যই তোমরা সবাই জানাবে, কারণ হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে গেছে। 40 নম্বর কোশ্চেন বলছে, ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট 1799 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। 41 নম্বর কোশ্চেন, ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট 1805 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। 42 নম্বর কোশ্চেন, ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোট কিন্তু 1813 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। 43 নম্বর কোশ্চেন বলছে, প্রথম শক্তিজোট কোন কোন দেশের মধ্যে হয়েছিল? প্রথম শক্তিজোট অস্ট্রিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও সার্ভেনিয়াকে নিয়ে কিন্তু প্রথম শক্তিজোট গঠিত হয়েছিল। 44 নম্বর কোশ্চেন, অর্থাৎ শেষ কোশ্চেন, দ্বিতীয় শক্তিজোট কোন দেশের মধ্যে হয়েছিল? দ্বিতীয় শক্তিজোট অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, নেপলস, পর্তুগাল ও তুরস্ককে নিয়ে কিন্তু এই শক্তিজোট গড়ে উঠেছিল। এই ছিল তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আর এই কোশ্চেনগুলো থেকেই কিন্তু তোমরা এমসিকিউ এবং এসিকিউ পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই কোশ্চেনগুলোই তোমরা ভালো করে করবে, আর একবার টেক্সট বইটা অবশ্যই পড়বে, কারণ টেক্সট বইটা পড়লে কী হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর লিঙ্ক খুঁজে পাবে প্রতিটা কোশ্চেনের সঙ্গে। তাই অবশ্যই কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়বে। আর যে দুটো কোশ্চেন বললাম তোমাদের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে, ফরাসি বিপ্লব কবে হয়েছিল এবং প্রজাপতি রাজা কাকে বলা হয়, এই দুটি কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে অবশ্যই তোমরা 2 নম্বর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক প্রদান করবে। থ্যাংক ইউ।